ফেসবুকের পাশাপাশি আর কোন কোন মিডিয়াতে অ্যাড দেওয়া যায়, এই টপিক্সে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা অনেকে শুধুমাত্র ফেসবুকে স্টাক হয়ে গেছি, আমরা এর বাইরে আর কোনো অপরচুনিটি দেখি না, কিন্তু মার্কেটে অলরেডি অন্যান্য অপশন আছে, আমাদের জন্য আরও অপরচুনিটি আছে, সেগুলো আমরা কাজে লাগাতে পারতেছি না। আসসালামু আলাইকুম, আমি সাইফুর রহমান সার্ভ থিঙ্কার থেকে বলছি। তো এইটা একটা ডিটেলস ভিডিও হবে যে যারা যারা শুধুমাত্র ফেসবুকের উপর নির্ভরশীল, ফেসবুকের বাইরে গিয়েও আপনি কোন কোন প্ল্যাটফর্মকে কীভাবে কাজে লাগাতে পারেন, বা সবগুলো প্ল্যাটফর্মকে একত্র করে কীভাবে আপনি একটা অ্যাড স্ট্র্যাটেজি বানাইতে পারেন যাতে করে আপনি মার্কেটে কম্পিটিশনে টিকে থাকতে পারেন। এই বিষয়টা আমি আজকে ডিটেলসে কভার করব। তো আমি কিন্তু এখানে একটা লম্বা সূচিপত্র করেছি এবং আমি বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করে এখানে লিস্ট ডাউন করেছি, এবং আমি একাধিক প্ল্যাটফর্মে অ্যাডও চালাই বিভিন্ন প্রোডাক্টের জন্যে, বিভিন্ন প্রজেক্টের জন্যে, নিজের জন্য আছে, কাস্টমারের জন্য আছে। তো এখানে আমি পুরো বিষয়টা আজকে আপনাদেরকে ব্রেকডাউন করব, ক্লিয়ার করে দিব। তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এই একটা ভিডিও দেখলেই আপনি আসলে বুঝতে পারবেন যে শুধু শুধু আপনি ফেসবুকে আসলে নির্ভরশীল হয়ে সেইখানে অনেক বেশি টাকা স্পেন্ড করতেছেন, যেখানে আপনার জন্য অন্যান্য অপরচুনিটি আরও উপস্থিত ছিল এবং সেগুলোকে আপনি আরও কম বাজেটে বেটার রেজাল্ট নিয়ে আসার জন্য কাজে লাগাতে পারতেন। তো এখানে যে বিষয়গুলো আমি মেনলি কভার করব সেটা হচ্ছে আমি গুগল অ্যাড এবং ইউটিউব অ্যাড দুটা মিলেই হচ্ছে গুগল অ্যাড, এই বিষয়গুলোকে কভার করব, এবং টিকটক অ্যাড। বাংলাদেশ থেকে মেনলি এই দুইটা প্ল্যাটফর্মেই অ্যাড দেওয়া যায়, পেইড অ্যাড, এবং অন্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে মানুষ খুব বেশি অভ্যস্তও না। যেমন বাংলাদেশে কয়জনে আর লিঙ্কডইন চালায়, ঠিক আছে না, বা কয়জন হচ্ছে যে টুইটার চালায়, কিন্তু বাইরের দেশের মার্কেটে কিন্তু সবগুলোর সমানভাবে ডিমান্ড আছে। তাই আমি এখানে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি যে বিষয়টা কভার করবো সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাড ছাড়াও অন্য প্ল্যাটফর্ম কেন জরুরি, এই বিষয়টাই আমরা অনেকে বুঝি না। এই বিষয়টা হচ্ছে যে আমি খুব ভালোভাবে কভার করব, 7টা টপিক্স আমি এখানে লিখে রাখছি। তারপর গুগল অ্যাড, ইউটিউব অ্যাড এটার বিস্তারিত, টিকটক অ্যাডের বিস্তারিত ইনশাল্লাহ আমরা দেখব। তো চলুন শুরু করি। প্রথমেই আসেন যে ফেসবুক অ্যাড ছাড়াও অন্য প্ল্যাটফর্ম আসলে কেন জরুরি। ঠিক আছে, আমরা যদি গুরুত্বটাই না বুঝি তাহলে আমরা আসলে সেটা আর ইমপ্লিমেন্টেশন করার জন্য ওইভাবে মনোযোগ দিব না। দেখেন আমরা কিভাবে যে ফেসবুক অ্যাড ডিপেন্ডেন্স হয়ে গেছি। বাংলাদেশের ক্ষেত্রে বলতেছি যে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যারা ছোট ছোট উদ্যোক্তা আছে তারা কেন ফেসবুকের উপরে এভাবে আসলে নির্ভরশীল হয়ে গেছে, ফেসবুক বা ইনস্টাগ্রাম যেটাই বলি না কেন। তাহলে আপনাকে একটু আরও 5-10 বছর আগে আসতে হবে এবং দেখবেন যে বাংলাদেশে যখন ইন্টারনেটটা আসে তখন আসলে ফেসবুকেরও শুরু, বা ফেসবুক চালানোর মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে ইন্টারনেটে অভ্যস্ত হয়েছে। ইন্টারনেট বলতে কি, ফেসবুক, তারপর ইউটিউব। তো বেশিরভাগ মানুষ গুগল বলে যে কিছু আছে সেটাও আসলে খুব বেশি জানতো না। তো এরকম একটা জায়গায় ফেসবুক দিয়ে যত ইন্টারনেট মানুষ চিনতে পারছে, তখন যে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশে অনেক বেশি হয়েছে, এবং এই কারণে যেখানে মানুষ আছে আমরা তো সেই জায়গায় অ্যাড দিব। এই কারণে ই কমার্স ব্যবসায়ী তারাও যে ফেসবুকে অ্যাড দেওয়া শুরু করছে। বাট সময় ব্যবধানে যদি আপনি একটু খেয়াল করেন অনেক পরিবর্তন কিন্তু হয়েছে, কিন্তু আমরা অনেকে পরিবর্তন হই নাই। কীরকম পরিবর্তন দেখেন, মানুষ ফেসবুকও চালায়, আবার মানুষ ওই সেম ব্যক্তিটা ইউটিউবও চালায়, বেশিরভাগ ক্ষেত্রে এরকম আপনি দেখবেন। এবং যদি এটা খেয়াল করেন বর্তমানে যারা যে সোশ্যাল মিডিয়া চালায় তারা ফেসবুকে যতটুকু সময় দেয় ইউটিউবে কিন্তু সে আরও বেশি সময় নিয়ে কন্টেন্ট কনজিউম করে। ঠিক আছে, সময়ের ব্যবধানে ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও কিন্তু ভালো অডিয়েন্স তৈরি হয়ে গেছে। আবার যখন টিকটক আসলো, টিকটক আসার পরে ইয়াং অডিয়েন্স যারা তারা কিন্তু টিকটকেও খুব বেশি ভালোভাবে অভ্যস্ত হয়ে গেল। ঠিক আছে, এবং টিকটকেরও ব্যবহারকারী ফেসবুকের প্রায় সমান, কম বেশি হতে পারে বা সময়ের সাথে সাথে সেটা আপডেট হবে, সংখ্যাটা আমার এক্সাক্ট জানা নাই, কিন্তু যথেষ্ট ব্যবহারকারী কিন্তু বাংলাদেশে আছে। এখন আমরা যেটা করছি সেটা আমরা ফেসবুকে স্টাক হয়ে গেছি, কিন্তু আমাদের অডিয়েন্স কিন্তু ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আমরা অ্যাডটা শুধুমাত্র ফেসবুকে দিচ্ছি। তো এটা একটা বড়সড় লস। এবং ঠিক এই একটা কারণেই যে আপনার ফেসবুকের পাশাপাশি বা ইনস্টাগ্রাম এগুলোর পাশাপাশি দিবেন, তো আপনি এগুলোতে আপনি ইউটিউব এবং গুগল, টিকটক এগুলোতে অ্যাড দিবেন।
তো এখানে টোটাল আমি 7টা মানে কারণ উল্লেখ করছি, যদি সেগুলো একটু বুঝেন। প্রথম হচ্ছে ফেসবুক অ্যালগরিদম পানিশমেন্ট। আমরা যারা শুধুমাত্র ফেসবুকে অ্যাড রান করি, একটা প্ল্যাটফর্মের উপরে ডিপেন্ডেন্স, সেক্ষেত্রে দেখবেন যে যদি ফেসবুক মানে আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়, আপনার কোনো কিছু করার থাকে না। যেমন আপনার ফেসটাকে সে রেস্ট্রিক্ট করে দিল, আপনাকে ব্যান করে দিল অ্যাকাউন্টটা, তারপর হচ্ছে যে পেমেন্ট মেথড নিয়ে ঝামেলা হলো, অ্যাড বন্ধ হয়ে গেল, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেল, বিজনেস ম্যানেজারের কোনো সমস্যা হইলো, মানে অ্যালগরিদম সংক্রান্ত অন্যান্য বিষয় সংক্রান্ত বা কোনো একটা রিপোর্টের কারণে সমস্যা হলো, যেটাই হোক, আপনি কিন্তু অ্যালগরিদম দ্বারা পানিশমেন্ট হচ্ছেন বা বিভিন্ন কারণে আসলে সমস্যা হচ্ছে। তারপরে ধরেন একটা বিষয় যেটা মানে এই কারণে আপনার অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত। তার সাথে বড় যে বিষয়টা সেটা হচ্ছে রিডিউস সিঙ্গেল প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি। আমরা বর্তমানে যারা শুধুমাত্র ফেসবুকে অ্যাড চালাই, তারা হচ্ছে শুধু মানে ফেসবুককে টার্গেট করে অ্যাড রান করি, এই একটা প্ল্যাটফর্মের উপরে কিন্তু আমরা নির্ভর করি। তো কোনো কারণে যদি আপনার ফেসবুক পেজটাই আজকে ব্যান হয়ে যায়, আপনার মানে বিজনেসটা কিন্তু ইনস্ট্যান্ট বন্ধ হয়ে গেল, ঠিক আছে। বাট আপনি সেম বিজনেসটার জন্য যদি ফেসবুকে অ্যাড চালাইতেন, ইউটিউবে চালাইতেন, আপনার ইউটিউবে একটা অবস্থান থাকতো, গুগলে করতেন, অ্যাড চালাইতেন, টিকটকে অ্যাড দিতেন, কোনো কারণে যদি আপনার ফেসবুক পেজটা আজকে ব্যানও হয়ে যায়, আপনার ইনস্ট্যান্ট কিন্তু বিজনেসটা ডাউন হয়ে যাবে না, ঠিক আছে। তো এভাবে সিঙ্গেল প্ল্যাটফর্মের উপরে আসলে ডিপেন্ডেন্সিটা আমাদের কমাইতে হবে। কমানোর কারণে হচ্ছে যে অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও অ্যাড দেওয়া উচিত, অন্যগুলোতেও অভ্যস্ত হওয়া উচিত। তারপরে ধরেন ডাইভার্সিফিকেশন, এটা একটা বিজনেসের মানে মূল বিষয়। আমরা ফেসবুকে অ্যাড দিই এবং কম্পিটিশনটা এখানে ধরেন আপনিও দিচ্ছেন, আপনার আরও 20 জন 50 জন কম্পিটিটরও এখানে অ্যাড দিচ্ছে। এখন ফেসবুক হচ্ছে এখানে বিডিং সিস্টেমে কাজ করে। ধরেন ডক্টরদেরকে টার্গেট করে অ্যাড রান করবেন, আপনিও করবেন, আপনার 20টা মানে কম্পিটিটরের সাথে অ্যাড রান করতেছে। এখন যখন শুধু আপনি অ্যাড রান করতেন, তখন ভাই কী ছিল, ফেসবুকের কাছে আর কোনো অপশন ছিল না, কম্পিটিশনও কম ছিল, এই কারণে আপনার থেকে কম কস্টিংয়ে সে বেশি রেজাল্ট দিত, সেল হয়তো, আপনি খুশি হইতেন। বাট যখন আপনার এখানে 5 জন কম্পিটিটর আসলো, আপনার সেম অডিয়েন্সটা তাদের কাছে কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেল। যখন 10 জন আসলো, তখন আরও বেশি হলো। তো অডিয়েন্স কিন্তু ভাই বাড়তেছে না, কিন্তু দিন দিন কম্পিটিশন বাড়তেছে এবং সবাই ফেসবুকে গিয়ে কম্পিটিশন করতেছে। আর ফেসবুকের সিস্টেম হচ্ছে যত বেশি কম্পিটিশন হবে, তত অডিয়েন্সের বা তত ইমপ্রেশনের দাম বেশি হবে, এবং এই বেশি হওয়ার কারণে আপনার থেকে কিন্তু মানে প্রতিটা সেলের কস্টিংটা হাই হবে। তো এই কারণে আপনার ডাইভার্সিফিকেশন করা উচিত। আপনি যখন ফেসবুক অ্যাড দিবেন, এর পাশাপাশি টিকটকে দিবেন, ইউটিউবে দিবেন, গুগলে দিবেন, তখন আপনি কম্পেয়ার করতে পারবেন যে সেম বাজেটে কোন জায়গা থেকে আমি ভালো রেজাল্ট আনতে পারতেছি। আমি যে জায়গা থেকে ভালো রেজাল্ট আনতে পারতেছি, আমি ওই জায়গায় অ্যাড দিব, আর যেখান থেকে আনতে পারতেছি না, ওই জায়গায় আমি অফ করে দিব। বাট আমাকে ডাইভার্সিফিকেশন প্ল্যানটা আসলে থাকতে হবে এবং সেটাকে এক্সিকিউট করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে গ্র্যাব কাস্টমার অ্যাটেনশন। এই বিষয়টা বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ। মানে সাধারণত আপনি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান, তাহলে কাস্টমারের সবসময় টপ অফ দ্য মাইন্ডে থাকতে হয়। টপ অফ দ্য মাইন্ড, এটা কীরকম ভাই? টপ অফ দ্য মাইন্ড হচ্ছে যে আপনি ফেসবুকে একটা অ্যাড দিলেন, আপনি 5000 অডিয়েন্সকে দেখাইলেন, তারপর হচ্ছে যে কয়েকদিন পরে আপনি আর অ্যাড দিলেন না, ঠিক আছে, কয়েকদিন দেখলেন যে রেজাল্ট আসছে বা আসে নাই, তারপর অ্যাড দেওয়া বন্ধ করে দিলেন। আপনি কিন্তু মানুষের মাইন্ডে আর থাকলেন না। বাট আপনি যখন ফেসবুকে কন্টিনিউ অ্যাড চালাইতে থাকবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস বা লম্বা সময় ধরে একটা প্ল্যান অনুযায়ী অ্যাড চালাইতে থাকবেন, তখন কি হবে ভাই, ফেসবুকে যখন বারবার মানুষ আসবে, বারবার আপনার অ্যাডটা দেখবে, তখন মানুষের মাইন্ডে কিন্তু আপনি থাকবেন। শুধু মাইন্ডে না, টপ অফ দ্য মাইন্ডে থাকবেন। যখন সে ফেসবুকে আসতেছে, আপনার অ্যাড যেহেতু চালু আছে এবং সে আপনার ফানেলে পড়ে গেছে, টার্গেটে পড়ে গেছে, সে অথবা সে আগে একবার দেখছে, আপনাকে বারবার দেখতেছে, তাহলে তার মাইন্ডে কিন্তু আপনি বসে গেছেন। এখন কাস্টমার যেহেতু শুধুমাত্র ফেসবুক চালায় না, সে ইউটিউবও চালায়, সে টিকটকও চালায়, সে গুগলও বিভিন্ন জিনিস খোঁজে। এখন সে যদি আপনাকে ইউটিউবেও দেখে এবং কি টিকটকেও দেখে, ফেসবুকেও দেখে, মানে ব্যবহারকারী সেম, বাট সে একবার ইউটিউব চালাচ্ছে, সেখানেও আপনার অ্যাড দেখতেছে, সে টিকটক চালাচ্ছে, সেখানেও অ্যাড দেখতেছে, সে ধরেন ফেসবুক চালাচ্ছে, ফেসবুকে আসলো, আপনার অ্যাড দেখতেছে, সেম অ্যাড যখন ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম দেখতেছে, তখন কিন্তু আপনি তার পিছনে লেগে আছেন,
ঠিক আছে? সে ধরেন প্রথম আলোতে নিউজ পড়তে গেল, সেইখানেও আপনার অ্যাড দেখতেছে। গুগল অ্যাডের মাধ্যমে আপনি প্রথম আলোতেও কী করতে পারবেন, অ্যাড দিতে পারবেন, বা অন্য প্ল্যাটফর্মে দিতে পারবেন। সে কোনো অ্যাপস ইউজ করে তার মোবাইলে, ওইখানে যখন গেল তখনও সে আপনার অ্যাডটা দেখতেছে। তখন কি হলো, কাস্টমারের টপ অফ দ্য মাইন্ডে আপনি থাকতেছেন, সে প্রোডাক্ট না কিনে যাবে কোথায়। তো এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটাকে আসলে অমনি চ্যানেল স্ট্র্যাটেজি বলে, সেটা আমি সামনে কভার করতেছি ইনশাল্লাহ। তারপরে আসেন অ্যাভয়েড কম্পিটিশন। আপনি সবসময় চেষ্টা করবেন যে কম্পিটিশনের বাইরে গিয়ে যাতে আপনি কোনো কিছু করতে পারেন। কম্পিটিশনে গেলে যেটা হয় সেটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ ফ্রি করা লাগে, দাম কমানোর লাগে, অথবা হচ্ছে যে একটার সাথে একটা ফ্রি দেওয়া লাগে, অথবা হচ্ছে যে অনেকভাবে কাস্টমার যাচাই করার চেষ্টা করে, ঠিক আছে, প্যাকেজিং ইত্যাদি অনেক কিছুতেই প্রথম থেকে ইনভেস্ট করা লাগে। এগুলো তো আছেই। এর বাইরে মূল যেই কারণ কম্পিটিশন থেকে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করা আমাদের উচিত, সেটা হচ্ছে যে এখানে তো বিডিং সিস্টেমে কাজ করে। আপনি একজনে অ্যাড রান করতেছেন, আপনি একটা অডিয়েন্সকে নিয়ে নিচ্ছেন, দেখবেন যে পানির দামে আপনি অডিয়েন্স পেয়ে যাচ্ছেন, সেল করতে পারতেছেন। সেখানে 5 জন চলে আসছে, তাহলে এই অডিয়েন্সটা 5 জনের মাঝে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আপনারা 5 জন মারামারি করতেছেন সেম অডিয়েন্সকে দখল করার জন্য, ঠিক আছে? অডিয়েন্স কিন্তু বাড়ে না ওইভাবে, ঠিক আছে? যখন সেখানে 20 জন আসছে তখন তো আরও না জেহাল অবস্থা। এই কারণেই মানে ঈদের সময় অ্যাডের রেট অনেক বেশি বেড়ে যায়, কারণ কম্পিটিশনটা অনেক বেশি হয় এবং অনেকে হচ্ছে যে সেল পায় না। ছোটো ছোটো উদ্যোক্তা যারা, তাদের শুধুমাত্র ডলারটাই নষ্ট হয়, ঠিক আছে? তো চেষ্টা করা উচিত কম্পিটিশন থেকে বাইরে যাওয়া। আর আপনি যখন 2-3টা প্ল্যাটফর্মে কাজ করবেন তখন আপনি কম্পিটিশনটাকে কিছুটা হলেও কমাইতে পারবেন। এমন না যে মানে ইউটিউবে বা গুগলে কম্পিটিশন নাই, বাট প্ল্যাটফর্মটা যত বড় সেই তুলনায় অ্যাড দেওয়ার পার্সেন্টেজ ফেসবুকের সাথে কম্পেয়ার করলে কিন্তু আপনি সেখানে কিছুটা হলেও কম পাবেন। আর টিকটক যেহেতু নতুন প্ল্যাটফর্ম, সেখানে তো এখনও পুরো ফিল্ডটাই ফাঁকা। আচ্ছা, তারপর আসেন ক্রস প্ল্যাটফর্ম রিটার্গেট, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন ফানেল বানাই তখন আমরা শুধুমাত্র ফেসবুকের অডিয়েন্স দিয়ে বানাই, বাট সেম অডিয়েন্সটা টিকটক ইউজার, ইউটিউবে সে কন্টেন্ট কনজিউম করে, সে গুগলে গিয়ে সার্চ করে, সে প্রথম আলোতে গিয়ে ধরেন আর্টিকেল পড়ে, তারপরে সে মোবাইলে বিভিন্ন অ্যাপস ইউজ করে। তো আমি যখন মানে সে যেহেতু ডিফারেন্ট প্ল্যাটফর্মে যাচ্ছে, একজন মার্কেটার হিসাবে বা একজন ব্যবসায়ী হিসাবে আপনারও কিন্তু ডিফারেন্ট প্ল্যাটফর্মে কী করা উচিত, তাকে ফলো আপ করে রাখা উচিত, ঠিক আছে? তাকে ডিফারেন্ট মানে প্ল্যাটফর্মে রিটার্গেট করা উচিত, যাতে করে সে যেখানেই যায় আপনাকেই দেখে। সে যদি ফেসবুকে আসলে আপনাকে দেখে, আর আপনার কম্পিটিটররা যদি ইউটিউবে তার অ্যাটেনশনটা নেয় বা অন্য প্ল্যাটফর্মে তার অ্যাটেনশনটা নেয়, তখন কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন ওভারঅল। তখন আপনার থেকে না কিনে সে অন্য একজন থেকে কিনবে। তো এই কারণে চেষ্টা করা উচিত যে মানে ক্রস প্ল্যাটফর্ম রিটার্গেট করা, যাতে করে হচ্ছে যে আপনি কাস্টমারের অ্যাটেনশনটাকে ভালোভাবে গ্র্যাব করতে পারেন। তারপর আসেন রিডিউস পার সেল কস্ট। আমাদের অনেকেরই মানে কস্ট পার রেজাল্ট বেশিরভাগ ক্ষেত্রে বেড়ে যায়। প্রথম 2-4 দিন বা কিছুদিন ভালো থাকে, তারপরে বেড়ে যায়। কেন? কারণ কম্পিটিশন বাড়লে কস্ট পার রেজাল্টও সেখানে বেড়ে যাবে, এটাই নিয়ম। এখন আপনি যখন সবগুলা প্ল্যাটফর্মে অ্যাড দিবেন, আপনি কিন্তু কম্পেয়ার করতে পারবেন যে কোন জায়গা থেকে আমার বেশি সেল আসতেছে, কিন্তু মানে কস্টিংটা তুলনামূলকভাবে কম হচ্ছে। যেখানে আপনার কম হচ্ছে আপনি সেখানে অ্যাড দিবেন, যেখানে মানে বাজেটটা বেশি কনজিউম হচ্ছে সে মানে রেজাল্টের তুলনায়, সেখানে আপনি কমাই দিবেন। এটা বোঝার জন্যও বা এটা কোথায় আপনারটা ভালো কাজ করে সেটা বোঝার জন্য আপনার কী করা লাগবে, সবগুলা প্ল্যাটফর্মকে আপনার কভার করা লাগবে। তা আশা করি বুঝতে পেরেছেন যে কেন আপনার ফেসবুক ছাড়াও অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাড দেওয়া উচিত। তো এখানে আমি গুগল অ্যাড, ইউটিউব অ্যাড, টিকটক অ্যাড এগুলো সবগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমে আসেন গুগল অ্যাড অথবা ইউটিউব অ্যাড। আমি এখানে একটা কথা লিখছি, সেটা হচ্ছে ইন্টেন্ট বেস মার্কেটিং। মানে ইন্টেন্ট বা ইন্টেনশন বলেন, মানে কাস্টমার যে কোন অবস্থায় তার মাইন্ডে কী ঘুরতেছে, এটা যদি আপনি গ্র্যাব করতে পারেন, আপনার জন্য সেল করাটা কিন্তু অনেক বেশি সহজ হবে। ফেসবুকে কাস্টমার কী করতে যায়, নর্মালি হচ্ছে যে মানে এন্টারটেনমেন্টের জন্য যায়। ফেসবুকে সে র্যান্ডমলি দিনের কোনো একটা সময় গেল, যখন সে ফ্রি সময় পাইলো, তারপর সেখানে সে স্ক্রল করলো, বিভিন্ন বিষয় দেখলো এবং ফাইনালি সে বের হয়ে আসলো। এবং সে যে এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য সেখানে গেছে, এই সময় কিন্তু আপনি তাকে হয়তো খেজুরের গুঁড়ো অ্যাড দেখাচ্ছেন,
তারপরে ধরেন মধুর অ্যাড দেখাচ্ছেন, ঘিয়ের অ্যাড দেখাচ্ছেন, XYZ আপনার যে প্রোডাক্ট সেটা আপনি অ্যাড দেখাইতেছেন। মানে তার ইন্টেনশনটা হচ্ছে বিনোদন নেওয়া, আমি মূলত ওইটা বুঝাচ্ছি। কিন্তু গুগলে যখন আমরা কোনো কিছু সার্চ করি, ধরেন আমি যদি এখানে একটা সার্চ করি, আমি এখানে একটা সার্চ করছি যে ঢাকা টু কক্সবাজার এসি বাস টিকিট, এইটা কি ভাই বিনোদন নেয়ার জন্য সার্চ করছি নাকি কোনো কিছু কেনার জন্য করছি? আনসার হচ্ছে যে আমি কেনার জন্য এখানে সার্চ করছি। আমি হয়তো ঢাকা থেকে কক্সবাজারে যাব, ঠিক আছে, ঘুরতে। এখন কক্সবাজারের কোন কোন বাস আছে, কোন কোন বাস এসি সার্ভিস দেয়, এসি সার্ভিসওয়ালা বাস কত, তাদের বিষয়ে আমি আসলে বিস্তারিত জানতে চাচ্ছি, যে কোন বাসটা কয়টার সময় ছাড়বে, কোন জায়গা থেকে ছাড়বে, কত ঘন্টা যেতে লাগবে, ভাড়া কত লাগবে, ঠিক আছে, আমি কি ধরেন সিঙ্গেল সিট নিব নাকি আমি সেখানে একটা ডবল সিট নিব, কীভাবে কী করবো, এটা বিস্তারিত জানার জন্য কিন্তু আপনি ইয়ে করতেছি। এবং আমি ফাইনালি কী করব, একটা টিকিট বা একাধিক টিকিট এখানে ক্রয় করব। আমার উদ্দেশ্য কিন্তু এইটা, ঠিক আছে। তো এই ইন্টেনশন মানে এই সার্চ দেওয়ার বা এই কিওয়ার্ডের বা এই যে আমি লিখলাম, এটার দ্বারা বোঝা যায় যে আমি এই মুহূর্তে একটা বাইং ইন্টেনশনে আছি। এবং এই মুহূর্তে যদি বা এই মানে কিওয়ার্ডকে টার্গেট করে যদি একটা অ্যাড এখানে দেওয়া হয়, যারা হচ্ছে টিকিট সেল করে বা বাসের কোম্পানিগুলো আছে, তারা কিন্তু ভাই খুব সহজে কী করতে পারবে, সেল করে ফেলতে পারবে, ঠিক আছে। তো এটা একটা ইন্টেনশন। এরকম ইউটিউবে গিয়েও মানুষ বিভিন্ন বিষয়ে সার্চ করে। তো এরকম ইন্টেনশন বেস যে মার্কেটিংটা, এই মার্কেটিংটা আপনি গুগল অ্যাড বা ইউটিউব অ্যাডের মাধ্যমে অনেক সুন্দরভাবে করতে পারবেন। গুগল অ্যাড কী বা কীভাবে কাজ করে যদি বলি, গুগল বলেন আর ইউটিউব বলেন, মূল বিষয় হচ্ছে যে ভাই ইন্টেনশন বেস সেখানে মার্কেটিং হয়। আর গুগলের যে ইকোসিস্টেম, গুগলের যে প্ল্যাটফর্মগুলো আছে, নিজের প্ল্যাটফর্ম এবং থার্ড পার্টি প্ল্যাটফর্ম, ঠিক আছে, সবগুলার যে ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমে আপনি পেইড অ্যাড দিতে পারবেন, আপনি পিপিসিকে চালাইতে পারবেন। এটাই হচ্ছে গুগল অ্যাড, ঠিক আছে। ধরেন ফেসবুকে যখন আমরা অ্যাড রান করি, ফেসবুকের যে বর্তমান কোম্পানি, মূল কোম্পানি, সেটা হচ্ছে মেটা। তো মেটা অ্যাড যখন আমরা রান করি তখন আমাদের অ্যাডগুলো কোথায় কোথায় ডিসপ্লে হয়? আমাদের অ্যাডগুলো ডিসপ্লে হয় মেনলি ফেসবুকে, তারপর ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে এখনও অ্যাড দেওয়া যায় না, মেসেঞ্জারে, ঠিক আছে। তো এই সবগুলোর মালিক কিন্তু ফেসবুক। এখন গুগল সার্চ ইঞ্জিনের মালিক, ঠিক আছে, মানে তারপর হচ্ছে যে ইউটিউবের মালিক, ইউটিউবটা তারপর হচ্ছে যে গুগলের একটা বড় সড়ো নেটওয়ার্ক, অ্যাড নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আছে, যেটার সাথে আরও থার্ড পার্টি অনেক কোম্পানি জড়িত আছে। সেগুলোর মাধ্যমে অন্যান্য যে ব্লগ আছে সেই ব্লগগুলোতে অ্যাড দেওয়া যায়। যেরকম প্রথম আলোতে গেলে আপনি অ্যাড দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে ধরেন হচ্ছে বিভিন্ন যে মোবাইল অ্যাপসগুলো আছে, এই মোবাইল অ্যাপসগুলোও গুগল অ্যাডের মাধ্যমে মনিটাইজ করা থাকে। তো এইগুলোতে কিন্তু অ্যাড দেওয়া যায়। মানে গুগলের যে নেটওয়ার্কটা সেটাও কিন্তু অনেক বড় এবং অনেক জালের মতো ছড়ানো। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি মেটা অ্যাড আর হচ্ছে গুগল অ্যাড এই দুটাকে কাভার করেন, তাইলে দেখেন সবগুলো প্ল্যাটফর্মে অ্যাড দিতে পারবেন। আমি একটু সামারি করে বলি, আপনি ধরেন এই দুইটা প্ল্যাটফর্মকে কাভার করলেন, ঠিক আছে, তাহলে সেইখানে আপনি ফেসবুক অ্যাড দিতে পারবেন। মেটা অ্যাড যেহেতু দিচ্ছেন, তাহলে ফেসবুক অ্যাড আপনি ইনস্টাগ্রামে দিতে পারতেছেন, ঠিক আছে, এগুলো পুরাতন কথা। তারপর হচ্ছে যে মেসেঞ্জারে পারতেছেন, তারপর গুগল অ্যাড দিবেন, তাহলে গুগল সার্চে আপনি অ্যাড দিতে পারতেছেন, আপনি ইউটিউবে দিতে পারতেছেন। তারপরে ধরেন আপনি হচ্ছে যে কোনো ব্লগে অ্যাড দিতে পারতেছেন। তারপরে ধরেন আপনি মোবাইল অ্যাপসে অ্যাড দিতে পারতেছেন, ঠিক আছে। আপনি যখন এই মেটা এবং গুগল এই দুইটা প্ল্যাটফর্মকে কভার করবেন, আপনি কিন্তু ছোট বড় অনেক জায়গা নিয়ে নিচ্ছেন। এখন আপনি যখন একজন কাস্টমারের পিছনে লাগবেন, মানে সে যখন আপনার রাইট অডিয়েন্স আপনি বুঝে গেছেন, এবার সে যেই জায়গায় যাক, তার মোবাইলে একটা অ্যাপস আছে, সেটা ওপেন করলো, সেখানে সে আপনার অ্যাড দেখলো। সে প্রথম আলোতে গেল বা অন্য কোনো ব্লগে গেল, সেখানে আপনার অ্যাড দেখলো। সে ইউটিউবে গেলো, আপনার অ্যাড দেখলো। সে গুগলে কোনো কিছু সার্চ করলো, রিলেভেন্ট হলো, সেখানে আপনার একটা সে দেখলো। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো তো আছে। মানে হচ্ছে টোটাল ডিজিটাল ওয়ার্ল্ডে তাকে আমি হচ্ছে কাভার করে ফেলতেছি। তুমি যেখানে যাও, আমি ভাই তোমার পেছনে লেগে আছি। তখন
ওই ব্যক্তি প্রোডাক্টটা কিনতে বাধ্য। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আসেন একটু বিস্তারিত যদি বলি যে গুগল অ্যাড কোথায় কোথায় দেখায়। প্রথমত হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। এই যে আমি একটু আগে দেখাইলাম ঢাকা টু কক্সবাজার এসি বাস টিকিট, এই সার্চ ইঞ্জিন, এইখানে দেখবেন যে অনেক সময় অ্যাড দেখাইতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, বিভিন্ন ওয়েবসাইটে হচ্ছে যে ডিসপ্লে অ্যাডের মাধ্যমে আপনি অ্যাড দিতে পারবেন। গুগলের এটা নেটওয়ার্কটা অনেক বড়। যেমন আমি যদি প্রথম আলোতে যাই, প্রথম আলো দিয়ে বুঝাই, আমি এখানে আসলাম, এখানে আপনি অ্যাড দেখতে পারবেন। এই অ্যাডগুলো অবশ্য প্রথম আলোর নিজস্ব, কিন্তু আপনি সেখানে গুগল অ্যাডও দেখবেন। এই যে আমি যদি একটু দেখাই, দাঁড়ান, এখানে বেশিরভাগ অ্যাড হচ্ছে প্রথম আলোর নিজের। এখন তারপর আমি একটু বের করার চেষ্টা করি, এগুলো কিন্তু অ্যাড, বাট এটা প্রথম আলোর নিজস্ব অ্যাড। আচ্ছা, আমি একটু পজ করে আমি দেখাইতেছি যে একটা উদাহরণ। আমি অন্য একটা সাইটে আসলাম, এখানে দেখেন এই যে এটা একটা গুগল অ্যাড, এটা একটা গুগল অ্যাড, ঠিক আছে। আমি যদি এখানেও ক্লিক করি আমাকে দেখাবে অ্যাড বাই গুগল, দেখেন অ্যাডস বাই গুগল, ঠিক আছে। তো এরকম অ্যাড আপনি আপনার মানে দেখাইতে পারবেন, এবং কাস্টমার যদি ব্লক করতে আসে সে এখানেও আপনাকে দেখবে। এটা হচ্ছে মূল বিষয়। দেখেন বাংলাদেশে অনেক কোম্পানি কিন্তু এখানে অ্যাড দিচ্ছে। তারপরে ইউটিউব অ্যাড, ইউটিউব একটা প্ল্যাটফর্ম, এটাও কিন্তু গুগল অ্যাডের মাধ্যমেই কানেক্টেড, এবং এখানে অনেক অডিয়েন্স, অনেক অপশন, এমনকি আপনি মানে নির্দিষ্ট চ্যানেলকে টার্গেট করেও অ্যাড দিতে পারবেন। তারপরে জিমেইলে গেলে আমরা অ্যাড দেখি, ঠিক আছে, সেই অ্যাডটাও গুগল অ্যাডের মাধ্যমে দিতে পারবেন। গুগল শপিং অ্যাড, ডিরেক্ট সেলস অ্যাড যেভাবে কাজ করে এটাও এইভাবে কাজ করে, এবং অনেক ভালো একটা অপশন। তো অনেকগুলো অপশন কিন্তু আমরা পাচ্ছি, মানে যেই জায়গায় আমাদের অ্যাডটাকে শো করাইতে পারি, ঠিক আছে। তো আশা করি একটা প্রাথমিক আইডিয়া আপনারা এখান থেকে পাইছেন এবং কাজে লাগাতে পারবেন। তারপর আসেন টিকটক অ্যাড। টিকটক অ্যাড হচ্ছে মানে অ্যাটেনশন ইকোনমি, ঠিক আছে। অ্যাটেনশন ইকোনমিতে টিকে থাকার যুদ্ধ। এইখানে টিকটক কীভাবে কাজ করে দেখেন, ইউটিউবে যখন আমরা যাই তখন আমরা বড় বড় কন্টেন্টও কিন্তু সেখানে কনজিউম করি, 1-1.5 ঘন্টা 2 ঘন্টার পডকাস্ট আমরা সেখানে কনজিউম করি। বাট টিকটকটা কিন্তু এরকম না। টিকটকটা হচ্ছে একটা 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, মানে আসলো, দেখলাম, হুট করে চলে গেল। এখানে অ্যাটেনশনটা খুব কম সময়ের জন্য আপনি পাচ্ছেন। তো অ্যাটেনশন যত খুব কম সময়ের জন্য পাচ্ছেন, আপনার এখানে কন্টেন্টগুলো হতেও হবে এন্টারটেইনমেন্ট ধর্মী, এবং হচ্ছে খুব কম সময়ে আপনাকে বুঝিয়ে ফেলতে পারতে হবে। আমি একটা উদাহরণ দিই, আপনারা চাইনিজ বিভিন্ন গ্যাজেট দেখছেন, সেই চাইনিজ গ্যাজেটগুলোতে দেখবেন যে চায়নারা যে কন্টেন্টগুলো তৈরি করে, খুবই ছোট ছোট কন্টেন্ট, বাট এমনভাবে তৈরি করে সেগুলো কিন্তু মানুষের অ্যাটেনশনটাকে গ্র্যাব করে, মানুষের অ্যাটেনশনটা নিতে পারে। তো এখানে কাস্টমারের অ্যাটেনশনটা খুব কম সময় নিতে পারা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে উপরে আমি লিখছি যে অ্যাটেনশন ইকোনমি। তো টিকটকে অডিয়েন্স কারা সেটা যদি আমি একটু বলি, প্রথমত হচ্ছে টিকটকের অডিয়েন্স একেবারে ইয়াং। আমি টিকটকে অ্যাড রান করছি, যে কয়েকটা এক্সপেরিমেন্ট চালাইছি বাংলাদেশে, অডিয়েন্সটা একেবারে ইয়াং, কারণ এখানে একটু বয়স্ক যারা তারা কিন্তু এটা চালায় না। তো একেবারে ইয়াং যেহেতু অডিয়েন্স, তাইলে ভাই আপনাকে বুঝতে হবে যে কোন কোন প্রোডাক্ট টিকটকে ভালো চলবে। সব প্রোডাক্ট কিন্তু টিকটকে ভালো চলবে না। ধরেন আপনি টিকটকে গিয়ে মানে গিয়ার অ্যাড দিলেন, বা মধুর অ্যাড দিলেন, বা অন্য কোনো খাবারের অ্যাড দিলেন, হয়তো বা চলতে পারে, নয়তো বা না। এখন না চলার পিছনে যুক্তিকতা কি? কারণ সেখানে ইউজারটা হচ্ছে ধরেন 16-17 থেকে শুরু করে 25-26-28 এতটুকু পর্যন্ত, এরপরের অডিয়েন্সটা কিন্তু খুবই কম। তো এখন যে ছেলের বয়স 22 বছর, 23-24 বছর, সে তো ভাই এখনও এন্টারটেনমেন্টই নিচ্ছে। সে কি ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিচ্ছে? উত্তর হচ্ছে যে না, তার এখনও ফ্যামিলি হয়তো ওইভাবে হয় নাই, তো সে কিন্তু রেসপন্সিবিলিটি নিচ্ছে না। রেসপন্সিবিলিটি যখন সে নিচ্ছে না, তার উপরে ফ্যামিলির দায়ভার নাই,
আপনি ধরেই নেন যে তাকে যদি আপনি ঘিয়ের অ্যাড দেখান, মধুর অ্যাড দেখান, তাহলে সেটা সে কিনবে না। অন্যদিকে তাকে যদি একটা আপনি ভালো দামি এক্সপেন্সিভ হেডফোনের অ্যাড দেখান, সেটা কিন্তু সে কিনবে। তাকে যদি আপনি শৌখিন কোনো কিছু দেখান বা ভালো ভালো গ্যাজেট দেখান, ঠিক আছে, ওগুলোতে কিন্তু সে কনভার্ট হবে। তো এখানে আপনাকে বুঝতে হবে যে কোন প্ল্যাটফর্মটা কারা ইউজ করে, ঠিক আছে, এবং তারা কোন কোন জায়গায় মনোযোগ দেয়, ওইটা আপনি বুঝতে পারলে হচ্ছে যে আপনার প্ল্যাটফর্মটা সিলেক্ট করা এবং ওইটাকে প্রপারলি কাজে লাগানোটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এখানে মূল বিষয় আমি যদি সামারি করে বলি, তাহলে সেটা হচ্ছে ইয়াং অডিয়েন্স। আর যেহেতু ইয়াং অডিয়েন্স বা ইয়াং অডিয়েন্সের জন্যই যদি আপনার প্রোডাক্ট হয়, তাহলে আপনি টিকটকে আসেন, আদারওয়াইজ আপনার এখনও আসার এখানে দরকার নাই। তো টিকটক অ্যাডের ধরন এবার যদি আসি, ধরন হচ্ছে তিনটা। এখানে ফিডে অ্যাড দেওয়া যায়, তারপর হচ্ছে স্পার্ক অ্যাড দেওয়া যায়, টপ ভিউ অ্যাড দেওয়া যায়, ঠিক আছে। মেনলি তিনভাবে হচ্ছে যে অ্যাডটা দেওয়া যায়। আর কোন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস টিকটকে ভালো চলে, আমি তার একটা লিস্ট এখানে তৈরি করছি, চলেন এক নজরে দেখি। প্রথম হচ্ছে ভিজুয়ালি অ্যাট্রাকটিভ বা আই ক্যাচিং প্রোডাক্ট, এমন সকল প্রোডাক্ট যেটা দেখলে মানুষ ওয়াও বলে ওঠে, যেমন স্কিন কেয়ার বা মেকআপ প্রোডাক্ট, তারপর হচ্ছে যে নতুন নতুন কিচেন গ্যাজেট, ঠিক আছে, তারপর হচ্ছে স্মার্ট ম্যাজিক স্পিকার, তাই এলইডি প্রোডাক্ট, ঠিক আছে, তারপর ফ্যাশন, জুয়েলারি, স্মার্ট ওয়াচ, এই ধরনের মানে যে কোনো প্রোডাক্ট যেটা মানুষের অ্যাটেনশন নেয় এবং ওই অডিয়েন্স কিনবে, ঠিক আছে। যেমন যে কোনো জুয়েলারি আইটেম বা ফ্যাশন আইটেম, এগুলো কিন্তু টিকটকে বা সাজগোজের আইটেম টিকটকে খুব ভালো চলবে। কেন? কারণ এখানে ইয়াং অডিয়েন্স বেশি। গ্যাজেট ভালো চলবে, যে কোনো ইলেকট্রিক গ্যাজেট বা অন্য যে কোনো টাইপের গ্যাজেটও ভালো চলতে পারে। তারপর আসেন ল টিকেট বা ইম্পালস বাইং টাইপ প্রোডাক্ট, এমন প্রোডাক্ট যেটা দেখে ভালো লাগছে, দামটা হচ্ছে রিজনেবল, ঠিক আছে, 500 থেকে 2000 টাকার মধ্যে আমি লিখছি, বাট আরও কম দামি হতে পারে, আরও বেশি দামি হতে পারে। অন এভারেজ ধরেন 500-700 টাকার প্রোডাক্ট এবং সেটা ইউনিক প্রোডাক্ট, দেখে মানুষের ভালো লাগবে, অ্যাটেনশন নিতে পারবেন, এই ধরনের কোনো প্রোডাক্ট হলে হচ্ছে যে দেখবেন যে সেল হয়ে যাচ্ছে। ব্যতিক্রমী গিফট আইটেম, ব্যতিক্রমী যে কোনো গিফট আইটেম এখানে খুব ভালো সেল হবে। নতুন বা ইউনিক কিছু প্রোডাক্ট যেটা মানুষ মানে এর আগে দেখে নাই, এই টাইপের প্রোডাক্টগুলো বা এখানে ভালো চলবে। তারপরে প্রবলেম সলভিং অ্যান্ড ডিআইওয়াই টাইপ প্রোডাক্ট, ঠিক আছে, যেমন ধরেন ডার্ক স্পট রিমুভ, কারো মানে চেহারাতে হচ্ছে স্পট পড়ছে সেটা রিমুভ করবে। তারপর হচ্ছে যে এখানে কিচেন অয়েল ক্লিনার স্প্রে, তারপরে এভাবে ময়লা পরিষ্কার করার বেশ কিছু প্রোডাক্ট আছে, ঠিক আছে। মানে এই ধরনের প্রবলেম সলভিং টাইপের প্রোডাক্টগুলো কিন্তু এখানে ভালো চলবে আশা করা যায়। তারপর হচ্ছে এডুকেশনাল এবং স্কিল বেস সার্ভিস, যেমন ধরেন ডিজিটাল স্কিল কোর্স, ফ্রিল্যান্সিং গাইড, অনলাইন কোচিং বা কনসালটেন্সি, IELTS, স্পোকেন ইংলিশ শর্ট টিপস, মানে এই ধরনের এডুকেশনাল টাইপের কন্টেন্টও কিন্তু এখানে ভালো চলবে। যুক্তিকতাটা হচ্ছে এটা, যেহেতু ইয়াং অডিয়েন্সটা হচ্ছে বিভিন্ন স্কিলের দিকেও মনোযোগ দেয় এবং এই মনোযোগ দেওয়ার কারণে আপনি মানে ওইগুলো দিয়ে করতে পারবেন, ভালো করতে পারবেন। তারপর হচ্ছে লাইফস্টাইল অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং সার্ভিস, যেমন মেকওভার সেবা, তারপর হচ্ছে জিম, ওয়েট লস, ঠিক আছে, ফ্যাশন, অনলাইন ফিটনেস কোচিং, এই টাইপের প্রোডাক্টগুলো হচ্ছে যে এখানে ভালো আপনি চালাইতে পারবেন। এর বাইরেও আপনি যেই প্রোডাক্টটা সেল করেন না কেন, আপনি একটু টেস্ট করে দেখেন যে আপনার এই প্রোডাক্টটা কেমন চলে। টেস্ট করতে তো সমস্যা নেই, একটু টেস্ট করে দেখেন, কিছু ডলার খরচ করে, যদি হচ্ছে যে আপনি দেখেন যে এখানে ভালো করতে পারেন, তাহলে আপনি মানে করলেন। আর যদি হচ্ছে যে দেখেন যে না আপনি ভালো করতে পারতেছেন না, তাহলে আপনি বাদ দিয়ে দিলেন, হতে পারে। বাট আপনি টেস্ট করে আগে দেখেন যে কীরকম হয়। আচ্ছা, এখানে আমি একটা কথা লিখছি, সেটা হচ্ছে স্মল বাজেট দিয়েও কি বড় রেজাল্ট পাওয়া সম্ভব কিনা টিকটকের ক্ষেত্রে বলতেছি। উত্তর হচ্ছে যে হ্যাঁ সম্ভব, যেহেতু এটা নতুন প্ল্যাটফর্ম, এখনও কম্পিটিশনটা অনেক কম। আপনি $2 $5 বাজেট করেও রেখেও শুরু করেন, দেখবেন যে আপনি ভালো করতে পারতেছেন। আচ্ছা, তারপর হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজি, অথবা এটাকে বলে অমনি চ্যানেল, ঠিক আছে, অমনি চ্যানেল প্রেজেন্সের গুরুত্ব। আপনি ক্রস প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজি বলেন বা অমনি চ্যানেল বলেন, যেটাই বলেন না কেন, মূল বিষয় হচ্ছে এরকম যে আপনার একটা প্রোডাক্ট আছে XYZ, যেটা আপনি অনলাইনে সেল করেন, আপনি ফেসবুক দিয়ে সেল করেন, ঠিক আছে, বাট মার্কেটে আপনার যে অডিয়েন্স, সেই অডিয়েন্স ধরেন শুধু ফেসবুক না, সে আরও
4টা 5টা 6টা ডিফারেন্ট প্ল্যাটফর্ম ইউজ করে। আপনার দায়িত্ব হচ্ছে আপনি যেটা করবেন সবগুলা প্ল্যাটফর্মে হচ্ছে আপনি উপস্থিত থাকবেন, সবগুলো প্ল্যাটফর্মে আপনি কাস্টমারের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করবেন। সবগুলো প্ল্যাটফর্মে যখন আপনি কাস্টমারের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করবেন তখন আপনি এখানে মানে কাস্টমারের সবসময় টপ অফ দ্য মাইন্ডে থাকবেন। এইটাই হচ্ছে অমনি চ্যানেল স্ট্র্যাটেজি বা ক্রস প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজি। ক্রস প্ল্যাটফর্ম বলতে আমি এটা বোঝাচ্ছি যে ধরেন আপনি অডিয়েন্স বানাচ্ছেন যারা আপনার ল্যান্ডিং ফেজে ভিউ করবে। এখন ল্যান্ডিং পেজে ভিউ আনার জন্যে আপনি ফেসবুকেও অ্যাড দিলেন, ইউটিউবেও দিলেন, তারপরে ধরেন টিকটকেও দিলেন, সবগুলো থেকে আনলেন। এখন কোনো অডিয়েন্স সে ফেসবুকে আপনার একটা দেখছে, সেই জায়গা থেকে সে আপনার ল্যান্ডিং পেজে আসছে, ঠিক আছে? এইবার সে সবগুলো প্ল্যাটফর্মে রিটার্গেটে পড়ে গেছে। তারপরে সে প্রথম আলোতে গেল, সেখানেও অ্যাড দেখলো, তারপরে সে ধরেন ইউটিউবে গেলো, সেখানেও অ্যাড দেখলো, তারপরে সে টিকটকে গেলো, সেখানেও অ্যাড দেখলো। অথবা ধরেন কোনো অডিয়েন্স টিকটকে আপনার অ্যাড দেখে ক্লিক করে আপনার ল্যান্ডিং পেজে আসছে, দেখি তো প্রোডাক্টটা কি। এইবার সে ইউটিউব চালাচ্ছে, সেখানেও আপনার অ্যাড দেখতেছে। এবার সে ধরেন গুগল চালাতেছে, গুগলে গিয়ে সার্চ করতেছে, সেখানেও অ্যাড দেখতেছে, ইউটিউবে দেখতেছে। মানে সবগুলো প্ল্যাটফর্মে আপনি তাকে কী করলেন, তার অ্যাটেনশনটা নিয়ে ফেললেন। এভাবে হচ্ছে যে মানে ক্রস প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজিটা আপনাকে সাজাইতে হবে। আচ্ছা, তারপরে আসেন আরও কিছু কথা যদি বলি, ফানেলের ভিন্ন ভিন্ন স্টেজে কোন প্ল্যাটফর্ম কাজ দেয় এটা নিয়ে আমি যদি সংক্ষেপে বলি তাহলে বিষয়টা হচ্ছে এরকম। যারা ফানেল বুঝেন তারা বুঝবেন যে ফানেলের প্রথম স্টেজ হচ্ছে আমি অ্যাটেনশন নিব বা অডিয়েন্স বানাবো, সেকেন্ড স্টেজে তাকে অ্যাড দেখাবো। আপনি এখানে রিটার্গেট যখন করবেন, রিটার্গেট সবগুলো প্ল্যাটফর্মে বাজেট ডিস্ট্রিবিউট করে দিবেন এবং করে দিয়ে আপনি এখানে দেখবেন যে কোন প্ল্যাটফর্ম থেকে আপনার ভালো কনভার্ট হচ্ছে, অডিয়েন্স কোন জায়গা থেকে ভালো আসতেছে এবং কনভার্সনটাও কোন জায়গা থেকে ভালো আসতেছে। যেখানে ভালো আসতেছে সেটাই হচ্ছে যে আপনি কাজে লাগাবেন। এটা নিয়ে সামনে আমি বিস্তারিত আরও ভিডিও বানাবো, এখন না বলি। তারপর হচ্ছে রিটার্গেটিং স্ট্র্যাটেজি, এটা নিয়ে অলরেডি বলছি। বাজেট ডিস্ট্রিবিউশন, এটা নিয়েও বলছি। আপনার যে বাজেটটা ধরেন আপনি এখন $100 খরচ করেন, $100 খরচ করে আপনি যতটুকু অপরচুনিটি ফেসবুকে পাচ্ছেন, এটা যখন আপনি 200-300 মানে 2-3টা জায়গায় ডিস্ট্রিবিউট করে দিবেন, তখন আপনার বাজেটটা ডিস্ট্রিবিউশন হয়ে গেল। এবং ডিস্ট্রিবিউশন হওয়ার কারণে মানে চান্স থাকে যে কোনো একটা জায়গায় কম্পিটিশন কম থাকবে এবং সেটা আপনি সময় ব্যবধানে ধরে ফেলতে পারবেন। ওই জায়গায় যখন বেশি বাজেট দিবেন তখন আপনার রেজাল্টটা ভালো আসা শুরু করবে। অথবা হচ্ছে যে আপনি ওই জায়গায় ম্যাক্সিমাম বাজেটটা দিলেন, আপনার মিনিমাম বাজেটটা অন্য প্ল্যাটফর্মগুলোতে দিলেন। এভাবে বাজেটটাকে আপনি প্রপারলি ডিস্ট্রিবিউট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আসেন 2-3টা টুলসের কথা বলি এবং রিসোর্সের কথা বলি। কোন টুলসগুলো ব্যবহার করলে ক্যাম্পেইন সহজ হয়, এটা যদিও লিখছি, সামনেটা নিয়ে বলবো ইনশাল্লাহ। তারপরে এইখানে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারেন, টিকটক ক্রিয়েটিভ সেন্টার ইউজ করতে পারেন, ইউটিউব অ্যানালিটিক্স ইউজ করতে পারেন। যদি এগুলার ব্যবহার না যায় বা আজকে প্রথমে শুনে থাকেন তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আমি এই টপিক্সে ভিডিও বানাবো কিনা। যদি আপনাদের রিকোয়েস্ট আসে তাহলে আমি এই টপিক্সগুলোকে ভিডিও বানাবো ইনশাল্লাহ। তখন বুঝতে পারবেন যে গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনি কীভাবে কাজে লাগাবেন বা টিকটক ক্রিয়েটিভ সেন্টার কীভাবে কাজে লাগাবেন, ইউটিউব অ্যানালিটিক্স দেখে কীভাবে আপনি নেক্সট ভিডিওর জন্য সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে এবি টেস্টিংয়ের গুরুত্ব। এবি টেস্টিং অবশ্যই গুরুত্বপূর্ণ। সবগুলো প্ল্যাটফর্মে আপনি করবেন এবং দেখবেন, বোঝার চেষ্টা করবেন যে মানে এবি টেস্ট করে কোন অ্যাডটা বা কোন প্ল্যাটফর্মের কোন পজিশনে অ্যাড দিলে হচ্ছে যে আপনার কনভার্সন রেটটা ভালো আসতেছে। কথা বলতে গেলে বিশাল বিষয়, বাট সংক্ষেপে হচ্ছে এটাই যে আপনি টেস্ট করে করে বোঝার চেষ্টা করবেন যে কোন প্ল্যাটফর্মটা আপনার জন্য কাজে লাগতেছে। এবং আমি শিওর এটা যে আপনার বাজেটটা আগের তুলনায় আরও বেটার অপটিমাইজ হবে এবং আগে আপনি যেই বাজেট খরচ করে যেই রেজাল্টটা নিয়ে আসতে পারতেছিলেন, এখন আপনি সেম বাজেটটা খরচ করে আরও বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো আশা করি আপনারা একটা মানে ক্লিয়ার আইডিয়া পেয়েছেন এইখানে কোন কোন বিষয়ে ভালো লেগেছে বা আরও কী টপিক্সে ভিডিও চান, এটা আপনারা কমেন্ট করে জানালে আমি ইনশাল্লাহ এই টপিক্সগুলোতে আরও ভিডিও বানাবো। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।